সকলকে চমকে দিয়ে কালকে শিলিগুড়ি করিডোরে একটি নতুন এক্সারসাইজ কমপ্লিট করলো ইন্ডিয়ান মিলিটারি। এবং সেই ভিডিও যখন সামনে এসছে তখন এক ঝাঁক প্রশ্ন সকলের আগে যা উঠেছে তা হলো অপারেশন সিন্দুরের পর নতুন করে পরিকল্পনা ভারতের সেনারা কি করতে শুরু করেছে। অন্তত বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির সাপেক্ষে এই নতুন অপারেশন ঠিক কতটা তাৎপর্যপূর্ণ তা আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তার আগে একটা ছোট্ট ক্লিপিংস দেখুন, তা ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে কালকে প্রকাশ করা হয়েছে এবং স্পষ্টত বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে যে বেশি বাড়াবাড়ি যদি তোমরা করো, এই আমাদের অপারেশন, এই আমাদের এক্সারসাইজ, তৈরি হয়ে নাও, তোমাদেরকে ছাড়ার আর কোনো জায়গা নেই। অর্থাৎ পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটিকে সায়স্তা করার পর টার্গেট বাংলাদেশ। এবং শিলিগুড়ি করিডোরে কালকে যে তিস্তা প্রহার এক্সারসাইজ ভারতের সেনারা করলো তা নিঃসন্দেহে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সেনাপ্রধান কিছুদিন আগে বলেছিলেন এই মুহূর্তে ভারত টু ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞরা সেদিনই বলেছিলেন টু ফ্রন্ট ওয়ার নয়, বাংলাদেশকে ধরে আড়াই ফ্রন্ট ওয়ার, 2.5 ফ্রন্ট ওয়ারের সামনে ভারতবর্ষ দাঁড়িয়ে। আর এবার পাকিস্তানকে সায়স্তা করার পর ভারতের গোয়েন্দাদের হাতে এমন কি তথ্য এলো যার জন্য হঠাৎ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে মিলিটারি ড্রিলিং এক্সারসাইজ শুরু করলো ভারতের সেনা আর্মিরা। প্রশ্ন অনেক। আমি এই ভিডিওতে শেষ অবধি যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন আমি এমন কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যার পিছনে এই নির্দিষ্ট কারণ আছে এবং এই এক্সারসাইজের কারণ আছে, এবং মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টা যে কার্যত বেজে গেছে তা হয়তো আন্তর্জাতিক স্তরে এবার বুঝতে শুরু করেছে। ছোট্ট ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন কালকে ভারত এমন কি করলো যা নিয়ে চারিদিকে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। শেষ 15 দিন বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। প্রশ্ন উঠেছে ভারতের গোয়েন্দা দপ্তরের হাতে কি এমন কোনো তথ্য এসছে যে ফের আরো এক গণ আন্দোলনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। কেন আমি কথা বলছি, বাংলাদেশ থেকে পাক হাই কমিশনারকে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান, তার বিরুদ্ধে হানি ট্র্যাপে জড়িয়ে পড়ার বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের এক নারীর সঙ্গে তিনি নাকি জড়িয়ে পড়েন এবং এর ফলে পাকিস্তানের কত ইম্পর্টেন্ট তথ্য নাকি বাংলাদেশে পাচার হচ্ছিল। এই অভিযোগে পাকিস্তান তার হাই কমিশনারকে কিন্তু ফিরিয়ে নেয়। আর এই সময় আমরা কি দেখলাম, এই সময় দেখলাম প্রধানমন্ত্রীর বাসভবন, মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাকে ঘিরে ধরে আন্দোলন চালালো ছাত্র নেতারা। এমনকি এমন এক আন্দোলন হলো যেই আন্দোলনে সরকার এসে এদের উপরে ঠান্ডা লাগার জন্য জলের স্প্রে দিল, জলের বোতল তুলে দিল। অর্থাৎ সরকারের বিপক্ষে আন্দোলন হলো, তাও আবার সরকারি মদতপুষ্ট সাহায্যে এবং সরকারের দাবি আদায়ের বিপক্ষে এই আন্দোলন। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন পুরোটাই মেকানিজম, কোনো না কোনো বিদেশি শক্তি কিন্তু সাজিয়ে দিচ্ছে বাংলাদেশে। সরকারের বিপক্ষে আন্দোলন করছে এবং সরকার এসে সেই আন্দোলনকারীদের সাহায্য করছে। সেই চিত্র বাংলাদেশ ছাড়া দেখার জায়গা কিন্তু এই মুহূর্তে আর কোথাও ছিল না। এরপরে আরো একটা আন্দোলন আমরা দেখছি, সেই আন্দোলন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। তাদের কিছু নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে তারা উপদেষ্টার বিপক্ষে আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে রীতিমতো হিজবুত তাহরিরের অন্যতম সদস্য, বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা, তাকে কিন্তু বোতল ছোড়া হলো। অর্থাৎ একদিকে যেমন সরকার ছাত্র নেতাদের মদত দিচ্ছে, অন্যদিকে সরকার বিরোধী প্যারালালি একটা শক্তিশালী জোটের তৈরি কিন্তু বর্তমানে বাংলাদেশে হচ্ছে।
এবং সেই উপদেষ্টার বিপক্ষে যারা স্লোগান দিলেন তারা নির্দিষ্টভাবে বলা যায় জামাত সমর্থক। কারণ ওই পার্টিকুলার সময়ে যেরকম স্লোগানগুলো দেওয়া হয়েছে তাতে স্পষ্ট জামাতের যোগ, জামাতের কেন্দ্রীয় নেতাদের নামে স্লোগান, এটা পরিষ্কার করে দেয় বর্তমানে ছাত্র নেতাদের সঙ্গে জামাতের আর মতের একমত তারা হতে পারছেন না। ফলে সমীকরণটা বোঝার চেষ্টা করুন। একদিকে ছাত্র নেতারা এবং ছাত্র নেতাদের কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার, যেই সরকার আন্দোলনকারীদের প্রশ্রয় দিলেন, আওয়ামী লীগকে ব্যান করার জন্য আন্দোলন যারা করছিলেন তাদেরকে জলের বোতল দিলেন, সেই যারা আবার সরকারের বিপক্ষে আন্দোলন করছেন, অর্থাৎ পুরোটাই প্রি প্ল্যানিং মেকানিজম। অন্যদিকে যারা সরকারের বিপক্ষে আসল আন্দোলন করছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা যারা নির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন করছিলেন, তাদের বিরুদ্ধে সরকার আবার কড়া অ্যাকশন নেওয়ার হুমকি দিয়েছেন এবং সেই আন্দোলনে রীতিমতো উপদেষ্টা এক হিজবুত তাহরিরের নেতা, যিনি আবার সরকারের অন্যতম সদস্য এবং এই আন্দোলনকারী ছাত্র নেতাদের অন্যতম সদস্য, তার মাথায় বোতল পড়ল। এবং এটা পরিষ্কার হয়ে গেল বর্তমানে ছাত্র নেতাদের সঙ্গে বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দল তাদের আর কোনো বনিবনা হচ্ছে না। অর্থাৎ শেখ হাসিনাকে সরানোর আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো এককাট্টা হয়েছিল ছাত্রদের সামনে রেখে, সেই রাজনৈতিক দলগুলো ছাত্রদের সামনে রেখে এখন আর পিছনে কেউ দাঁড়াচ্ছে না। ফলে সমীকরণটা স্পষ্ট, একদিকে ছাত্রনেতা, অন্যদিকে জামাত, বিএনপি, আওয়ামী লীগ এবং দেশের তাবর বিরোধী শক্তি, যারা 8 মাসে মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত। প্রশ্ন এখানেই, নতুন করে গণ আন্দোলনের মুখে কি বাংলাদেশ? প্রশ্নটা আরো কেন মাথাচাড়া দিয়ে ওঠে জানেন? কারণ মোহাম্মদ ইউনূস সরকার একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, অন্তত জিওপলিটিক্যালি সেই সিদ্ধান্তগুলো তাদের বিপক্ষে যেতে শুরু করেছে। 3টে সিদ্ধান্ত এরকম আমি আজকে এই ভিডিওতে বলছি, তাহলেই বুঝবেন এই মুহূর্তে শিলিগুড়ি করিডোরে এই ধরনের মিলিটারি এক্সারসাইজ কেন করলো ভারত। প্রথম সিদ্ধান্ত, তিস্তার উপর একটি প্রজেক্ট করার কথা ছিল ভারত এবং বাংলাদেশের। শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন যদি ওই প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট কোনোদিন কোনো দেশ করে তাহলে সেটি ভারত। মোহাম্মদ ইউনূস সরকার চায়নার সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে সেই প্রজেক্ট চায়নার হাতে তুলে দেন এবং সেই ঘোষণাও কিন্তু প্রকাশ্যে মিডিয়ায় করেছেন, যদিও এখনো তার রিসেন্ট ডেভেলপমেন্ট কি বাংলাদেশ সরকার অফিসিয়ালি জানায়নি। পরবর্তীকালে মোহাম্মদ ইউনূস চীনে গেলেন, চীনে গিয়ে 7 সিস্টার্সে চায়নাকে ইনভাইট করলেন এবং চায়না নাকি বর্তমানে একটি এয়ার বেস বাংলাদেশে করছে। অর্থাৎ একইভাবে ড্রেপ ট্যাপে ফাঁসিয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো চায়নার হাতে বাংলাদেশ যে ঢুকে যাচ্ছে তা আন্তর্জাতিক স্তর কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছে। যেভাবে পাকিস্তানে বালুচিস্তান আন্দোলন হয়েছে, ঠিক একইভাবে একটা নতুন আন্দোলনের সম্ভাবনা বাংলাদেশে দেখা যাচ্ছে। কারণ চায়নার আগ্রাসন নীতিতে বাংলাদেশের কেউ বা কারা ক্ষুব্ধ এবং মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য প্যারালালি নতুন কোনো জোট কিন্তু তৈরি এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। দ্বিতীয়ত, যখন অপারেশন সিন্দুর চলছিল সেই সময় পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করেন। সেই মিটিংয়ে কি হয়েছে আমরা আজও জানি না। এমনকি সেই মিটিংয়ের পর সাংবাদিকরা যখন হাই কমিশনারকে ঘিরে ধরে তখন তিনি কার্যত পালিয়ে বাঁচেন। অর্থাৎ পাকিস্তানের সাথে বাংলাদেশের জোট এবং সেই জোট যে ভারত বিরোধী তা কিন্তু ভারত সরকার বুঝেছে। পরবর্তীকালে আমরা জানতে পারলাম সেই হাই কমিশনার ফেসে গেছেন হানি ট্র্যাপে এবং হানি ট্র্যাপে ফাঁসার পর পাকিস্তান তাকে দেশে ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের সমীকরণকে কেন্দ্র করে একাধিক বিস্ময়কর জিনিসপত্র শেষ 1 সপ্তাহে বাংলাদেশে হয়েছে। তৃতীয়ত, যেটা আমার মনে হয় ব্যক্তিগত অভিমত, তা হলো বাংলাদেশ সরকার একটা বিগেস্ট ব্লান্ডার করে ফেলেছেন যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘকে একটা মানব করিডর দেবেন বলে। অর্থাৎ রাষ্ট্রসংঘ বাংলাদেশকে কাজে লাগিয়ে আরাকান আর্মি অবধি পৌঁছাবে। সেই আরাকান আর্মি যাদের সাথে বাংলাদেশের কখনো আপোষ হয়নি, মানে সে সংগ্রাম হয়েছে, আরাকান আর্মি দেশের বিপক্ষে। সেই আরাকান আর্মি কাদের বিরুদ্ধে লড়ছে? মায়ানমারের জুংটা সরকারের বিরুদ্ধে লড়ছে। সেই জুংটা সরকার আবার চীনের মদতপুষ্ট এবং আরাকান আর্মিকে কাজে লাগাতে চাইছে আমেরিকা এবং আমেরিকা আরাকান আর্মিকে পিছন থেকে সাপোর্ট দেবে। তারা লড়বে চীনের মদতপুষ্ট জুংটা সরকারের সঙ্গে এবং আরাকান আর্মি অবধি বাংলাদেশ হয়ে পৌঁছাবে আমেরিকা। অর্থাৎ এখানে 100% বলির পাঠা হওয়ার সম্ভাবনা বাংলাদেশের, যেই বিগেস্ট পলিটিক্যাল মিস্টেকটা এই মুহূর্তে বাংলাদেশ করেছে।
একটা দেশ যখন ইন্টারনালি স্টেবল না হয় ততক্ষণ অবধি জিওপলিটিক্যালি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই সহজ প্রিন্সিপালটাই বাংলাদেশ সরকার বুঝতে পারেনি। বাংলাদেশ সরকার এখন অবধি বুঝতে পারেনি কারা তাদের সাপোর্টে আছে। কখনো আমেরিকার এই ইন্টারনাল করিডোরের দিয়ে তারা ভাবছেন আমেরিকা আমাদের সঙ্গে, কখনো ভাবছেন চীন আমাদের সঙ্গে, কখনো ভাবছে পাকিস্তান আমাদের সঙ্গে। আসলে সুযোগ মানে যদি খারাপ অবস্থায় পড়ে তাহলে এই তিনটে দেশই যে বাংলাদেশকে ছুরি মারতে একটা মিনিটও নেবে না তা কিন্তু ভারত সরকার বুঝেছে। এমনকি বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারত বিরোধী একাধিক চক্রান্ত করতে পারে চীন পাকিস্তান, তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে অলরেডি ক্লেমড হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চোখ বন্ধ করে গুজরাট থেকে কলকাতায় নিয়ে এসে রাতের অন্ধকারে জাহাজে বসিয়ে বা লঞ্চে বসিয়ে বাংলাদেশের সুন্দরবনে পুশিন করে দিচ্ছে ভারত, এই অভিযোগও বাংলাদেশের পক্ষ থেকে এসছে। এবং একাধিক রিপোর্টে দেখা যাচ্ছে 143 জন রোহিঙ্গাকে শেষ এক সপ্তাহের মধ্যে ভারত বাংলাদেশে মানে চালান করে দিয়েছেন, যা নিয়ে বাংলাদেশ সরকারও ক্ষুব্ধ। অর্থাৎ এ বাংলাদেশ আর সোনায় মোড়া বাংলাদেশ নয়, যে কোনো মুহূর্তে পুঞ্জীভূত ক্ষোভ হয়ে বিস্ফোরণের মতো ফেটে যেতে পারে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। এবং যদি বাংলাদেশ ফেটে যায় এই রেশ কিন্তু শিলিগুড়ি করিডর, যা ভারতবর্ষের অন্যতম জিওপলিটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ, সেখানে এসেও পড়তে পারে। এবং যদি একই সঙ্গে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ ভারতবর্ষকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই শিলিগুড়ি করিডরকে বাঁচানোই হবে ভারতবর্ষের সেনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ সামলানোর জন্যই অপারেশন তিস্তা প্রহার লঞ্চ করলো ভারতীয় সেনা, এবং সেই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। অর্থাৎ আতশ কাচের তলায় মোহাম্মদ ইউনেস, ভারত অ্যাকশন নিতে শুরু করেছে। ঠিক কার কাছে গিয়ে সাহায্য চাইবে তা তারা বুঝতেই পারছেন না। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।